হ্যালো স্টুডেন্টস, আমি এবার চলে এসেছি তোমাদের অঙ্কের ক্লাস নিয়ে। আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপারের গঙ্গারামপুর গার্লস হাই স্কুলের যে কোশ্চেন সেটটা করছিলাম তারই আমরা 390 নম্বর পেজের 7 দাগের এবং 8 দাগের অঙ্কগুলো করব। তা 7 দাগের অঙ্কটা দেখো। 7 দাগের 1 নম্বর অঙ্ক একটা করণী দেওয়া আছে। এই করণীটা দেখেই বুঝতে পারছি এগুলো কি করতে হবে। প্রথমেই আমরা হরের করণী নিরসন করব প্রত্যেকটা। তা হরের করণী নিরসন করার আগে একটা জিনিস খেয়াল করো, দেখো করণীটা এখানে কিভাবে দেওয়া আছে। √3 + √6 এটাকে আমরা ঠিক করে নেবো, অর্থাৎ বড়টাকে আগে নেবো, ছোটটাকে পরে নেবো। এরকম করণী থাকলে তোমরা এটাকে করে নেবে, না হলে কিন্তু মাইনাসের গন্ডগোল হয়ে যেতে পারে। পরেরটা ঠিকই আছে, দেখো √6 + √2 ঠিক আছে। এইটা আবার একটুখানি ডিস্টার্ব আছে, তাহলে এটাকে আমরা চেঞ্জ করে নেবো। তাহলে আমরা সেটাকে করি 3√2 বাই এটা হয়ে গেল √6 + √3। এবার এর অনুবন্ধী করণী দিয়ে ওপর নিচে গুণ করে দেবো। √6 - √3 নিচেও হলো ওপরেও হবে। পরেরটা 4√3 বাই নিচে আছে √6 + √2। এর অনুবন্ধী করণী √6 - √2, ওপরেও তাই √6 - √2। পরেরটা ওপরে হচ্ছে √6, নিচে হচ্ছে √3 + √2। এর অনুবন্ধী করণী দিয়ে গুণ হবে √3 - √2, ওপরেও গুণ হয়ে যাবে √3 - √2। এবার আমরা ওপরের গুণটা করবো। ওপরে দেখো হচ্ছে √2 আছে, এটা √6 আছে, তাহলে গুণ হয়ে এটা হয়ে যাবে 3√12। ঠিক আছে। পরেরটা হয়ে যাবে 3√6, নিচে হয়ে যাবে a² - b² এর ফর্মুলার আকারে 6 - 3। এটা তোমরা জানো, এরকম অনেক অঙ্ক করা হয়েছে, করেছো তোমরা, এটা জানো যে কিভাবে গুণটা হয়। এভাবে করে দিলেও হবে, আরেকটা লাইন এক্সট্রা করার দরকার নেই। মাইনাস এটা হয়ে গেল যে 3 আর √6 আছে, √3 √6 আছে √18, তাহলে 4√18 - 4√6, তাহলে নিচে হয়ে যাচ্ছে 6 - 2 প্লাস এটা হয়ে যাচ্ছে √18 - √12, আর নিচে হয়ে যাচ্ছে 3 - 2। এবার দেখো ওপর থেকে আমরা 3 কমন নিয়ে নিতে পারি। কমন নিয়ে নিলে √12 - √6, আর নিচে বিয়োগ করে বেরোলো হচ্ছে 3 মাইনাস। পরেরটা 4 কমন নিয়ে নাও, √18 - √6 বাই 4। পরেরটা এটার কমন নেওয়ার কিছু নেই, √18 - √12 বাই 1। তাহলে দেখো 3 3 কেটে যাচ্ছে, এই 4 4 কেটে যাবে। এবার আমরা এটাকে উপরে নিয়ে নেব। তাহলে এটা দাঁড়ালো কত, √12 - √6, এখানে আগে মাইনাস আছে, তাহলে হয়ে গেল -√18, আর এই মাইনাসটা আছে, এই মাইনাসটার জন্য হয়ে গেল +√6। পরেরটা হচ্ছে +√18 - √12। এবার দেখো সব যোগ বিয়োগ হয়ে যাবে, 18 18 যোগ √18 বিয়োগ হয়ে গেল, √12 বিয়োগ হয়ে গেল, √6 বিয়োগ হয়ে গেল, টোটাল হচ্ছে 0। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। এরপরে আমরা পরের অঙ্কে চলে আসছি। পরের অঙ্ক দেখা একটা করণীর মতন মান দেওয়া আছে, x = √7 + √6 যদি হয় তাহলে x³ + 1/x³ এর সরলতম মান নির্ণয় করো। এখানে দেখো একটাই মান দেওয়া আছে, এখানে এই যে x এর মানটা দেওয়া রয়েছে। এখান থেকে আমরা কি করব, এই যে 1/x এর যে পার্টটা রয়েছে, 1/x তার কিউব রয়েছে, সেইখান থেকে আমরা 1/x এর মান বের করে নেবো। এখান থেকে 1/x এর মান বের করবো। তাহলে x যদি এটা থাকে, অতএব 1/x কত হয়, তাহলে x এর জায়গায় আমরা বসিয়ে দেব √7 + √6। এবার দেখো এটা যেহেতু হরে চলে এসছে করণীটা, তাহলে হরের করণী রাখলে আমাদের চলে না, তাহলে ক্যালকুলেশন গন্ডগোল হয়। তাহলে হরের করণী নিরসন আমাকে করতে হবে, করে নেব। 1/√7 + √6, তাহলে অনুবন্ধী করণী দিয়ে গুণ করে দেবো। √7x -
মাইনাস রুট সিক্স, ওপরেও তাই, তাহলে হয়ে গেল রুট সেভেন মাইনাস রুট সিক্স, আর নিচেরটা হয়ে গেল হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে সেভেন মাইনাস সিক্স, নিচে হয়ে গেল ওয়ান, তাহলে এটা হয়ে গেল রুট সেভেন মাইনাস রুট সিক্স। তাহলে ওয়ান বাই এক্স এর মান কত হলো? রুট সেভেন মাইনাস রুট সিক্স, আর এক্স এর মান তো দেওয়াই আছে রুট সেভেন প্লাস রুট সিক্স। এবার আমরা এই অঙ্কে চলে যাবো, আমি পাশে করছি, তোমরা কিন্তু পাশে করবে না, নিচেই করবে। অতএব এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় আমরা এটাকে ভাঙবো, হবে হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি। অর্থাৎ আমরা এইটাকে এ কিউব আর এই পুরোটাকে বি কিউব ভাবলাম। ওপরে যেহেতু ওয়ান আছে, এইটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি ওয়ান বাই এক্স তার কিউব, একই মানে এই দুটো। তাহলে এটাকে এ আর এটাকে যদি বি ভাবি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের আকারে এটাকে ভাঙলাম। তার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি, সেই আকারেই আমরা এটাকে লিখেছি। এবার দেখো আমাদের সমস্ত মান এখানে রেডি করা আছে। এক্স এর মান আমরা জানি, ওয়ান বাই এক্স এর মান বের করে নিয়েছি, বসিয়ে দাও। রুট সেভেন প্লাস রুট সিক্স এক্স এর মান, আর ওয়ান বাই এক্স এর মান রুট সেভেন মাইনাস রুট সিক্স তার কিউব, এই এক্স এক্স কেটে গেল, মাইনাস থ্রি, এটা লিখে নাও রুট সেভেন প্লাস রুট সিক্স প্লাস রুট সেভেন মাইনাস রুট সিক্স হয়ে গেল। এ দেখো মাইনাস রুট সিক্স আর প্লাস রুট সিক্স বিয়োগ হয়ে গেল, এখানেও তাই দুটো বিয়োগ হয়ে গেল। তাহলে পড়ে রইল হচ্ছে এখান থেকে টু রুট সেভেন তার কিউব মাইনাস থ্রি ইন্টু টু রুট সেভেন। তাহলে টু রুট সেভেন এই যে যদি কিউব করি, টুকে যদি কিউব করি হয়ে যাবে আট, আর রুট সেভেনকে যদি কিউব করি তাহলে হয়ে যাবে হচ্ছে সেভেন রুট সেভেন। তাহলে আর সাত আটে হয়ে গেল 56 রুট সেভেন। কিভাবে দেখে নাও, টু রুট সেভেন ইন্টু টু রুট সেভেন ইন্টু টু রুট সেভেন, তাহলে হয়ে গেল 8 হয়ে গেল, দুটো 7 হয়ে গেল, একটা 7 আর একটা রুট সেভেন রয়ে গেল, তাহলে হয়ে গেল 56 রুট সেভেন। এইভাবে এটা হয়েছে। একই রকম ভাবে এটা হচ্ছে 3 দুগুণে 6 রুট সেভেন, তাহলে আমার চলে আসলো হচ্ছে এখানে 50 রুট সেভেন। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। এটা কিন্তু আমি অন্য জায়গাটা করেছি, এটাকে তোমরা বুঝতে পারো, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা পরের অঙ্কে চলে আসছি। সেটা হচ্ছে একটা দেখো ভেদ দেওয়া রয়েছে, যে ভেদের বলছে এ ভ্যারিজেস বি এবং বি ভ্যারিজেস সি হলে এইটাকে প্রমাণ করতে বলেছে। তাহলে সবার প্রথমেই আমি যে দুটো ভেদ দেওয়া আছে সেই দুটো ভেদকে ভেঙে নেব। প্রথমে আমি শেষটাকে ভেঙে নেব। এটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু কে ওয়ান সি। এবার প্রথমটাকে ভাঙি, এ ইজ ইকুয়াল টু কে টু বি। এখানে কে ওয়ান কে টু হচ্ছে ভেদ ধ্রুবক, তোমরা জানো। বি এর জায়গায় দেখো এই বি এর মানটা বসিয়ে দেবো, তাহলে কে টু ইন্টু কে ওয়ান সি। তাহলে এ সমান সমান কে টু কে ওয়ান সি, বি সমান সমান কে ওয়ান সি। এবার এই যে সরল ভেদ প্রমাণ করতে বলেছে, সরল ভেদ প্রমাণ করতে বললে যে এই যে দুটো রাশি দেওয়া আছে ভেদের দুপাশে, এই দুটো রাশির যদি ভাগফলকে আমরা ধ্রুবক দেখাতে পারি তাহলে এটা সরল ভেদ প্রমাণ হয়ে যাবে। কি করতে হবে? অতএব আমরা এটাকে দেখাবো এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ বাই এ বি সি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। এই যে ভাগফলটা, এই ভাগফলটা আমরা লিখলাম। এর মানটা যদি আমরা ধ্রুবক প্রমাণ করতে পারি তাহলে এই ভেদটাকে সরল ভেদ থেকে প্রমাণ করা হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি যেটা পেয়েছি তার মান আমরা দেখো এখানে বের করে রেখেছি। এর মান বের করে রেখেছি, বি এর মানও বের করে রেখেছি। এর মান সি দিয়ে আসছে, বি এর মানও সি দিয়ে আসছে, আর সাথে কিছু ধ্রুবক আছে, তো বসিয়ে দেবো আমরা। তাহলে এ সমান সমান কে টু কে ওয়ান সি আর বি সমান সমান কে ওয়ান সি, বসিয়ে দাও কে টু কে ওয়ান সি, তাহলে এটা কিউব হয়ে গেল, আর বি এর মান হচ্ছে কে ওয়ান সি, এটারও কিউব হয়ে গেল। পরেরটা কে ওয়ান সি বি এর জায়গায় তার কিউব ইন্টু সি কিউব।
পরেরটা সি কিউব ইন্টু K2 K1C তার কিউব। এবার নিচেরটা এর মান বসিয়ে দাও, K2 K1C, B হচ্ছে K1C আর C হচ্ছে C রয়ে যাবে। এর মান হচ্ছে K2 K1C তার কিউব প্লাস B এর মান হচ্ছে K1C তার কিউব প্লাস হচ্ছে C কিউব। এই দুটো লাইন একটুখানি বড় হবে, মনে হবে খুব জটিল, কিন্তু জটিল নয়, একটু খেয়াল করে করলে ভুল হওয়ার সম্ভাবনা নেই। এবার এখানটা করে দাও, তাহলে এখানটা হয়ে গেল K2 কিউব K1 কিউব C কিউব K1 কিউব C কিউব। পরেরটা এখানটা আছে K1 কিউব C কিউব ইন্টু C কিউব। পরেরটা C কিউব K2 কিউব K1 কিউব C কিউব। নিচে এখানে আছে হচ্ছে K2 K1 তার স্কয়ার, দুটো K1 আছে ইন্টু C কিউব। পরেরটা K2 কিউব K1 কিউব C কিউব K1 কিউব C কিউব C কিউব। এইবার আমরা এটাকে পাশে নিয়ে আসবো। পাশে নিয়ে আসছি এটাকে, তাহলে দেখো এখানে সি কিউব আছে ইন্টু এখানেও সি কিউব আছে, এখানে সি কিউব আছে এখানেও ইন্টু সি কিউব আছে, এখানে সি কিউব আছে ইন্টু সি কিউব আছে, তাহলে হচ্ছে সি টু দি পাওয়ার 6। সি টু দি পাওয়ার 6 ওপরের প্রত্যেকটার থেকে কমন নেব। কমন নিলে পড়ে থাকবে হচ্ছে K2 কিউব K1 কিউব K1 কিউব দুবার আছে, তাহলে হচ্ছে K2 ইন্টু K1 টু দি পাওয়ার 6। এই প্রথম পার্টটা হয়ে গেল। দ্বিতীয় পার্টটা K টু দি পাওয়ার 6 কমন নিয়ে নিয়েছি, তাহলে হচ্ছে K1 কিউব K1 কিউব। 3 নম্বর পার্টটা এখানে K টু দি পাওয়ার 6 নিয়ে নিয়েছি, তাহলে K2 কিউব K1 কিউব। হয়ে গেল নিচেরটা। এখানে দেখো সি কিউব আছে আর এর ভেতরেও প্রত্যেকটার মধ্যে সি কিউব আছে, তাহলে সি কিউব ভেতর থেকে কমন নিয়ে নিলাম, তাহলে এই সি কিউবের সাথে হয়ে গেল সি টু দি পাওয়ার 6। আর পরে রইল এখানটায় হচ্ছে K1 K2 ইন্টু K1 স্কোয়ার। এবার ভেতরে সিটা চলে গেছে, এবার শুধু K1 K2 গুলো পড়ে থাকবে। K2 কিউব K1 কিউব প্রথমটা হয়ে গেল K1 কিউব প্লাস 1। এবার দেখো উপরের সি টু দি পাওয়ার 6 নিচের সি টু দি পাওয়ার 6 কেটে গেল। এবার যেটা পড়ে রয়েছে সেটা সবই দেখো ধ্রুবক পড়ে রয়েছে। কি পড়ে রয়েছে? K1 অথবা K2, আর সাথে শুধু একটা প্লাস 1 আছে। 1 যেহেতু একটা সংখ্যা, ধ্রুবক সংখ্যা, এও ধ্রুবক। আর K1 K2 আমরা কি ধরেছিলাম? ভেদ ধ্রুবক ধরেছিলাম। তাহলে সব কিছুর মধ্যে K1 K2ই রয়েছে। তাহলে যতই ভেদ ধ্রুবক, মানে ভেদ ধ্রুবক তুমি যতগুলোই নাও, তাদের যোগ বিয়োগ গুণ ভাগ যা খুশি করো, তার মান কিন্তু সেই ধ্রুবকই আসবে। তাহলে এর মানটা হয়ে গেল ধ্রুবক। অতএব এইটা সমান সমান এটা প্রুফড। এটা তোমরা আবার উত্তরে বলে এইখানে এইটাকে এই উত্তরের জায়গায় লিখে দেবে বা প্রমাণিত লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। এরপরে আমরা পরের অঙ্কে চলে আসবো। পরের অঙ্কে একটা ভেদ আছে, ভেদের তত্ত্ব প্রয়োগ করে এই অঙ্কটা উত্তর করতে হবে। কি আছে? যে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করবে সেটা বের করতে হবে। তাহলে সবার আগে আমাকে করে নিতে হবে এই যে প্রত্যেকটা যে রাশি রয়েছে, রাশিগুলোকে আমরা ধরে নিতে হবে। কি ধরে নেব? ধরি কৃষক সংখ্যা সমান সমান a। ধরি দিন সংখ্যা
বি। আর জমির পরিমাণ ধরি, জমির পরিমাণ সমান সমান সি। এবার দেখো, কৃষক সংখ্যার সাথে জমির পরিমাণের যদি আমরা শর্ত করতে যাই, জমির পরিমাণটাও করলে হবে, দিন সংখ্যা করলে হবে, যাই করি, আর জমির পরিমাণ করি। কৃষকের সাথে যদি জমির পরিমাণের আমরা কৃষকের সংখ্যার সাথে জমির পরিমাণের সম্পর্ক যদি আমরা বিচার করতে যাই, যে এরা কিরকম সম্পর্কে আছে। দেখো, কৃষক সংখ্যা যদি বাড়ে তাহলে বেশি জমি চাষ করা যাবে, দিন যদি স্থির থাকে। কৃষক সংখ্যা যদি মানে বেশি কৃষক যদি আমরা নিই একই পরিমাণ দিনে, দিন সংখ্যা যদি স্থির থাকে, বেশি কৃষক যদি নিই তাহলে আমরা বেশি জমি চাষ করতে পারবো। তাহলে কৃষকের সংখ্যার সাথে জমির পরিমাণ হচ্ছে সরল সম্পর্কে আছে, তাই তো। প্রথম শর্ত, কৃষক সংখ্যা জমির পরিমাণের সাথে সরল ভেদে আছে। যখন দিন স্থির, দিন সংখ্যা স্থির, অতএব এ ভ্যারিয়াস সি। ঠিক আছে, এইবার আমরা কৃষক সংখ্যা দিন সংখ্যার সাথে সম্পর্ক নির্ণয় করব, যে কৃষকের সংখ্যা দিন সংখ্যার সাথে কিভাবে কোন ভেদে রয়েছে। দেখো, কৃষক সংখ্যা যদি বাড়ে, মানে জমির, এখানে জমির পরিমাণ তাহলে স্থির থাকতে হবে। কৃষক সংখ্যা যদি বাড়ে, অর্থাৎ বেশি কৃষক যদি আমি নিয়ে যাই জমিতে কাজ করাতে, তাহলে কি আমার কি বেশি দিন লাগবে নাকি কাজ করতে? একই জমি না, কম দিন লাগবে। বেশি কৃষক যদি আমি নিয়ে যাই তাহলে কম দিনে আমি কাজটা করে ফেলতে পারবো, যেহেতু আমার জমির পরিমাণ স্থির আছে। জমির পরিমাণ স্থির মানে একটা নির্দিষ্ট জমির কথা বলা হচ্ছে। সেই নির্দিষ্ট জমিতে আগের থেকে আমি বেশি কৃষক নিয়ে যাই, তাহলে জমিটা আমি কম দিনে কাজ করে ফেলতে পারবো। তাহলে কি হয়ে গেল? তাহলে কৃষক সংখ্যার সাথে দিন সংখ্যা ব্যস্ত ভেদে পরিবর্তিত হয়, অর্থাৎ কৃষক সংখ্যা যদি বাড়ে তাহলে দিন সংখ্যা কমে যাবে। তাহলে একই রকম দ্বিতীয় শর্ত, প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত কি? কৃষক সংখ্যা দিন সংখ্যার সাথে ব্যস্ত ভেদে আছে যখন জমির পরিমাণ স্থির, অতএব এ ভ্যারিয়াস 1/b। এবার দেখো, দুটো ভেদ, 1 নম্বর ভেদ এটা, আর এটা হচ্ছে 2 নম্বর ভেদ। এই 1 নম্বর এবং 2 নম্বর ভেদকে এবার আমরা যৌগিক ভেদে রূপান্তরিত করব। এবার হচ্ছে, অতএব যৌগিক ভেদের নিয়মানুসারে 1 ও 2 নং থেকে পাই। যৌগিক ভেদ করলে কি আছে? যৌগিক ভেদ প্রথমটা একই থাকতে হয়, ভ্যারিজেস দিয়ে পরেরটা যা থাকে তারা সবাই গুণ হয়ে যায়, অর্থাৎ সি আর 1/b গুণ হয়ে যাবে। তাহলে সি ইন্টু 1/b যদি গুণ হয়ে যাবে c/b। তাহলে আমার কি হবে? অর্থাৎ এ ভ্যারিজেস c/b। এটাই হচ্ছে আমার এই পুরো অঙ্কটাকে আমরা একটা ভেদে রূপান্তরিত করে ফেললাম। এবার এখান থেকে আমরা মান নেব।
এবার এই ভেদটাকে ভেঙে দেবো, তাহলে এ সমান সমান কে সি বাই বি। কে কেন ধরলাম, K1 কেন ধরলাম, ধরতে পারি যেহেতু আর কোনো ভেদ নেই, সেই জন্য K1 K2 K3 ধরার আমার দরকার নেই, শুধু কে ধরে দিলাম। এটা আমরা নাম দিলাম হচ্ছে 3 নম্বর। এটাই হচ্ছে আমাদের মেন সমীকরণ। এই সমীকরণের সাহায্যে আমরা সব মানগুলো বের করবো। এবার আমরা এখানে মান বসিয়ে দেবো। কি আছে, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি। তাহলে এ আমরা কত ধরেছিলাম, এ আমরা ধরেছিলাম হচ্ছে কৃষকের সংখ্যা, বি ধরেছিলাম দিন সংখ্যা, আর সি ধরেছিলাম জমির পরিমাণ। তাহলে এর জায়গায় আমার বসবে হচ্ছে 15, কে সি কত বসবে, বিঘা যেহেতু 18 বিঘা, আর বি কত বসবে 5 দিন, বসিয়ে দাও। তাহলে আমাদের এটা হয়ে যাবে হচ্ছে কে ইন্টু 18 সমান সমান 15 গুণ 5। তাহলে হয়ে যাবে কে সমান সমান 15 গুণ 5 বাই 18, কেটে দাও 6, 3 দিয়ে কাটলে 6, এটা 5, 25-এর 6। এইবার আমরা এই 3 নম্বর সমীকরণে 3 নং এ কে এর মান বসাই, বসিয়ে দাও। কে এর মান যদি 3 নং এ বসিয়ে দিই, তাহলে আমরা কি পাবো, এ সমান সমান 25-এর 6 বসিয়ে দাও, 25-এর 6, তাহলে আছে হচ্ছে সি বাই বি। এবার এখানে আমরা এটা বসিয়ে দেবো, 10 জন কৃষক আর 12 বিঘা জমি। অতএব এখানে বসিয়ে দাও, কৃষক হচ্ছে 10 সমান সমান 25 ইন্টু সি হচ্ছে জমির পরিমাণ সি, তাহলে ইন্টু 12 বাই 6 বি। কাটাকাটি করো, 6 দিয়ে 12, এখানে 2 হয়ে গেল। ক্রস গুণ করো, তাহলে 10 বি সমান সমান 25 গুণ 2, বি সমান সমান 50 বাই 10, কেটে গেল 5 দিন। দিন পরিমাণ বের করতে বি এর মান দিন, এটাই হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ 10 জন কৃষক 5 দিনে 12 বিঘা জমি চাষ করতে পারবে। এরপরে আমরা পরের অঙ্কে চলে এসেছি। পরের অঙ্ক হচ্ছে অনুপাত সমানুপাতের অঙ্ক। দেখো এখানে a স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে এটা প্রমাণ করতে হবে। তাহলে এই প্রত্যেকটা থেকে আমরা কিছু জিনিস তৈরি করে নেবো। কি একটুখানি শুরু করি, তাহলেই তোমরা বুঝতে পারবে যে অতএব এটা এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান সমান 1। কেন, এই পুরোটা সমান সমান 1, তা প্রত্যেকটা অনুপাত যদি 1 হয়, তাহলে প্রত্যেকটা অনুপাত আলাদাভাবে 1 হবে। তাহলে এটা হচ্ছে হয়ে গেল এ স্কোয়ার ইকুয়াল টু বি প্লাস সি। এবার দেখো এই অঙ্কটার মধ্যে শুধু এ বি আর সি আছে, আর কিছু নেই। তাহলে এখানে দেখো বি প্লাস সি আছে, আর এই দিকে আছে এ স্কোয়ার। তাহলে উভয় দিকে যদি আমি এই রকম করে দিতে পারি, এ স্কোয়ার যদি উভয় দিকে আমি যোগ করে দিই, এ যদি যোগ করে দিই, তাহলে এটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি। একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে এই পুরো রাশিটা চলে আসে। এইবার এখান থেকে আমরা এ কমন নেব, এ কমন নিলে আমার হয়ে যাবে এ প্লাস 1 বি প্লাস সি। এবার এটাকে ভাগ করে দেবো, এখানে এ প্লাস 1 ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই এ। এবার এর নিচে ভাবো 1 আছে, 1 তো আছেই। তাহলে এটাকে আমরা কি করব, পুরো ভগ্নাংশটাকে উল্টে দেবো, অর্থাৎ ডান দিকটাকে উল্টে দেবো, বাঁ দিকটাকে উল্টে দেবো, দিতে পারি এ প্লাস 1। তাহলে এটা হয়ে গেল এ বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে দেখো এই প্রথম পার্টটা আমি নিয়ে এসেছি। এবার একই রকম ভাবে এটা থেকে আমি দ্বিতীয় পার্টটা বানাবো। আবার বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সমান 1। তা একই রকম ভাবে এটাকে করবো, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি প্লাস এ। এবার দেখো এখানে কিন্তু বি এর কমতি রয়েছে, তাহলে উভয় দিকে আমরা বি যোগ করে দেবো। তাহলে বি স্কোয়ার প্লাস বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। পুরোটাকে সাজিয়ে লিখে নিলাম, কমন নিয়ে নিচ্ছি বি প্লাস 1 এ প্লাস বি প্লাস সি
পরের লাইনে বি প্লাস ওয়ান ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই বি। এবার আমরা উল্টে দিচ্ছি ওয়ান বাই বি প্লাস ওয়ান ইকুয়াল টু বি বাই এ প্লাস বি প্লাস সি। এবার আমরা পরের পার্টটাকে আর করবো না, না করেই আমরা বলতে পারবো অনুরূপ, এরকম কথাটা লিখতে হবে, অনুরূপভাবে সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান হতে পাই, কি পাই, সি স্কোয়ার বাই এ প্লাস বি। আমরা বি স্কোয়ার বাই সি প্লাস এ থেকে ওয়ান বাই বি প্লাস ওয়ান পেয়েছি, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে ওয়ান বাই সি প্লাস ওয়ান সমান সমান। এবার দেখো এটা বি স্কোয়ার বাই সি প্লাস এ ছিল, তাহলে উপরে আমার বি এসছে, ঠিক আছে, এই একটা বি এই একটা বি, যেহেতু বি স্কোয়ার আছে তাহলে এটা থাকবে হচ্ছে সি, আর নিচে প্রত্যেকটারই সেম এসছে এ প্লাস বি প্লাস সি, তাহলে এটাকে আমরা করবো এ প্লাস বি প্লাস সি। তাহলে এটা লিখে দিলেই হবে, এটাকে আর ক্যালকুলেশন করে দেখাতে হবে না। এবার আমরা এলএইচএস এ চলে আসবো। অতএব এলএইচএস কি আছে, ওয়ান বাই ওয়ান প্লাস এ, ওয়ান বাই ওয়ান প্লাস বি, ওয়ান বাই ওয়ান প্লাস সি। তাহলে এখানে আমরা পেয়েছি কি, একটা পেয়েছি এ বাই এ প্লাস বি প্লাস সি, আর এটাই পেয়েছি বি বাই এ প্লাস বি প্লাস সি, নিচে প্রত্যেকটারই সেম আছে কিন্তু, সি বাই এ প্লাস বি প্লাস সি। দেখো লসাগু হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি, তাহলে উপরে হয়ে যাবে এটার জন্য এ, এখানে হয়ে যাবে বি, এটা হয়ে যাবে সি। এবার যখন কাটবো ব্যাকেট দিয়ে নেবো, কেটে দিলাম, 1 ইকুয়াল টু 1। অতএব LHS ইকুয়াল টু RHS। এরপরে আমরা পরের অঙ্কে চলে আসবো, যে পরের অঙ্কে দেখো ABCD একটা ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে এটা প্রমাণ করতে হবে। তাহলে ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে আমরা কি পাই, অতএব A:B সমান সমান B:C সমান সমান C:D সমান সমান K ধরে নিলাম। অতএব A:B সমান সমান K, তাহলে কি হলো A বাই B সমান সমান K, তাহলে হয়ে গেল A=BK। একই রকম ভাবে B:C সমান সমান K, আবার C:D সমান সমান K। আমরা এটা প্রথমে করব, করে নিই। তাহলে C বাই D সমান সমান হচ্ছে K, তাহলে হয়ে গেল C=DK। এবার এটা করব, B বাই C সমান সমান K, তাহলে হয়ে গেল B=CK। দেখো C এর মান DK, তাহলে এখানে বসিয়ে দেবো DK ইন্টু K, এটা হয়ে গেল DK স্কোয়ার। এবার এখানে দেখো বি এর মান করা হয়েছে DK স্কোয়ার, তাহলে বি এর জায়গায় বসিয়ে দেবো DK স্কোয়ার ইন্টু K, হয়ে গেল DK কিউব। তাহলে এ এর মান বেরোলো DK কিউব, বি এর মান বেরোলো DK স্কোয়ার, সি এর মান বেরোলো সি সমান সমান DK। এইবার আমরা LHS এবং RHS এই মানগুলো বসিয়ে দেবো। LHS কত আছে, A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার ইন্টু B স্কোয়ার প্লাস C স্কোয়ার প্লাস D স্কোয়ার, বসিয়ে দাও। A সমান সমান কত, A সমান সমান পেয়েছি DK কিউব তার স্কোয়ার, B সমান সমান DK স্কোয়ার তার স্কোয়ার, আর C সমান সমান DK তার স্কোয়ার। প্রথম পার্টটা হয়ে গেল। এবার এইটা D আছে, তাহলে DK স্কোয়ার তার স্কোয়ার, C আছে DK তার স্কোয়ার, আর যদি সব কটা মান D দিয়েই এসছে তাহলে D এর আর কোনো মান নেই, তাহলে D স্কোয়ার দিতে হবে। তাহলে এটা হয়ে গেল D স্কোয়ার K⁶ D স্কোয়ার K⁴ প্লাস
ডি স্কোয়ার কে স্কোয়ার। পরেরটা রইল ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার কে স্কোয়ার, এটা হয়ে গেল ডি স্কোয়ার। এবার দেখো এই প্রথমটা থেকে কমন যায় আমার কি, ডি স্কোয়ার কে স্কোয়ার কমন যায়। কমন নিলে পড়ে থাকে হচ্ছে কে টু দি পাওয়ার 4, এখান থেকে পড়ে থাকে কে স্কোয়ার, এখান থেকে পড়ে থাকে 1। পরেরটা থেকে আমার কমন যায় হচ্ছে ডি স্কোয়ার। ডি স্কোয়ার কমন নিলাম, তাহলে পড়ে রইল হচ্ছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। এবার দেখো ডি স্কোয়ার আর এখানে একসাথে গুণ করে দিলাম, তাহলে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার। আর দেখো এইটা আর এইটা সেম আছে, তাহলে এ হোল স্কোয়ার, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। এটা আমার এলএইচএস এর মান বেরোলো। এবার আমরা আরএইচএস করব। আরএইচএস কত আছে, এ বি প্লাস বিসি প্লাস সিডি তার স্কোয়ার। মান বসিয়ে দাও। এ সমান সমান কত, এ সমান সমান হচ্ছে ডি কে কিউ, আর বি সমান সমান হচ্ছে ডি, বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার, আর সি এর মান হচ্ছে ডি কে প্লাস সিডি। সি মানে কত, ডি কে, আর ডি মানে তো ডি তার স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল হচ্ছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 5 ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার কে তার হোল স্কোয়ার। ভেতরেরটা থেকে আমার ডি স্কোয়ার কে কমন যায়, দেখো প্রত্যেকটার মধ্যেই আছে ডি স্কোয়ার কে, এবং তার টোটালটার হোল স্কোয়ার আছে। তাহলে ডি স্কোয়ার কে কমন নিয়ে আমি যদি হোল স্কোয়ারের বাইরে বের করি, তাহলে হয়ে যাবে হচ্ছে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার। ডি স্কোয়ার কে কমন নিয়ে তাকে হোল স্কোয়ারের বাইরে বের করা হলো, তাহলে হয়ে যাবে হচ্ছে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার। আমি ডি স্কোয়ার কে কমন নিয়েছি, তাহলে ডি স্কোয়ার বাদ কে বাদ, তাহলে হয়ে গেল কে টু দি পাওয়ার 4। এখানে ডি স্কোয়ার বাদ কে বাদ, তাহলে কে স্কোয়ার, ডি স্কোয়ার বাদ কে বাদ, এটা হয়ে গেল প্লাস 1 তার হোল স্কোয়ার। দেখো ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। এখানে অতএব এলএইচএস সমান সমান আরএইচএস। আমাদের অঙ্কের ক্লাস আজকে এখানেই শেষ। তা তোমাদের যদি এই চ্যানেলটি ভালো লাগে, চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারো, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। এছাড়া তোমরা তোমাদের সমস্যার কথা কমেন্টে জানাতে পারো, লাইক তোমরা অবশ্যই দিও, আর এই ভিডিওগুলিকে যত ভালো বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও এই ক্লাসটিকে ফলো করতে পারে। তা আজকের মতন এ পর্যন্তই, আবার এর পরের ক্লাসে পরের অঙ্ক হবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।